একটা ঢপবাজ গুলবাজ একটা লাফাঙ্গা ছাড়া কিছু না, নাচানাচি করে বাইট নিতে যায়, খবর হতে যায়। এখনও খবরে হারিয়ে গেছে, খবরে ফেরার জন্য এই 3 লাখ রিক্সাওয়ালার গল্প দিচ্ছে না বলে কথা না। শুভেন্দু সেন্ট্রালের কাছে কোনো দিনও পাত্তা পায়নি, যেহেতু ও সারদাকাণ্ডে আটকে গেছিলো, প্রাণ বাঁচাতে বিজেপিতে গিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে এ কোনো মূল্যবান বস্তু নয়, এর কোনো গুরুত্ব আগেও ছিল না, এখনও নেই। এবং এই রিসেন্ট যে বাদরামুটা করলো, এরপর দেখবেন ওকে ওই যে জায়গা রেখেছে ওখান থেকে সরিয়ে দেবে, অন্য কাউকে দায়িত্ব দেবে। কারণ বিজেপি না পলিটিক্যালি গেইন করেছে, না ভারতবর্ষ কোনো পলিটিক্যাল, ইকোনমিক্যাল, জিওগ্রাফিক্যাল কোনো অ্যাডভান্টেজ ভারত পেয়েছে। শুভেন্দু অধিকারী বললেন যে তিনি জানেন তার কাছে গোপনে খবর রয়েছে 3 লক্ষ হাতে টানা রিক্সা আসছে কলকাতা দখল করতে। একেবারে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে বারে বারে হুঙ্কার আসছে যে 4 দিনের মধ্যে কলকাতা, উড়িষ্যা, বিহার এগুলো দখল করে নেওয়া হবে। এবং তার মধ্যে শুভেন্দু অধিকারীর এমন একটি কথা, কি বলবেন সেক্ষেত্রে? অ্যাকচুয়ালি শুভেন্দু হারিয়ে গেছে, ও যা কিছু লম্বঝম্ব ছিল সব মিথ্যা প্রমাণিত হয়েছে। আর কেউ না, ভারত সরকার তার প্রতিনিধি পাঠিয়েছে ডক্টর ইউনূসের কাছে এবং তিনি বলেছেন আমরা সম্পর্কের উন্নতি চাই এবং এখানকার যা প্রোপাগান্ডা, যা কিছু খবর সেই সব ব্যাপারে ভারত সরকার বলেছে এগুলোকে আমরা সমর্থন করছি না। এবং ভারত সরকার কোনো সুনির্দিষ্ট আমাদের কাছে এবং ওদের কাছেও, বাংলাদেশ ইউনিসেফের কাছে হিন্দুদের অত্যাচারের কোনো অভিযোগ তারা কিন্তু করেনি। তারা শুধু চেয়েছে সুন্দর সম্পর্ক হোক, সম্পর্ক মজবুত হোক, আমরা এগিয়ে চলি। এটা খুব আনন্দের খবর। অতএব এতদিন যে লম্ফজম্প করছিল আর বাংলা আর শুভেন্দু, এইটা একেবারে মিথ্যা প্রমাণিত হলো, অপ্রাসঙ্গিক হয়ে গেল। মানে বিজেপির লাইন বলুন, সেন্ট্রাল বিজেপি, স্বয়ং প্রধানমন্ত্রী অমিত শাহ তারা এই ধরনের কথা কখনো বলেনি এবং আমাদের ফরেন মিনিস্ট্রি তারাও এই কথা বলেনি। তাহলে একটা ঢপবাজ গুলবাজ একটা লাফাঙ্গা ছাড়া কিছু না, নাচানাচি করে বাইট নিতে যায়, খবর হতে যায়। এখনও খবরে হারিয়ে গেছে, খবরে ফেরার জন্য এই 3 লাখ রিক্সাওয়ালার গল্প দিচ্ছে। বলছে বিহার, বাংলা, উড়িষ্যা এগুলো সবই ফেক নিউজ। কিন্তু আমি আন্তরিকভাবে চাই রিক্সাওয়ালারাও মানুষ, আমার বাংলায় আসুক, ভারতবর্ষে আসুক। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ছাত্র, কবি, গায়ক, সাধারণ মানুষ, কৃষক বাংলাদেশে আসুক, আমাদের বাজারগুলো ভরে দিক, আমাদের হোটেলগুলো ভরে দিক, আমাদের হাসপাতালগুলো আবার জীবিত হয়ে উঠুক এবং আমাদের হৃদয়গুলো ওরা দখল করে নিক। শুধু বাংলা, বিহার, উড়িষ্যা কেন, আমি চাই আমাদের হৃদয়গুলো ওরা দখল করে নিক। ওরা আমাদের ভাই, আমাদের আত্মীয়। এবং ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে, বড় রাষ্ট্র হয়েও তার কাছে গিয়েছে এবং তাদের সম্মানিত করেছে, ভারত সরকারের এই পদক্ষেপটা আমাকে গর্বিত করেছে। কোনো ইগো নয়, কোনো বিবাদ নয়, এইটা বড় দাদার মতোই কাজ করেছে এবং সত্যিই আমি গর্বিত এবং খুব রিল্যাক্স, খুব আনন্দে আছি যে ভারত আর বাংলাদেশের মধ্যে আবার মৈত্রী স্থাপন হয়েছে। পুরনো সম্পর্ক তো ফিরে আসবেই, আরও বেশি মজবুত হবে আমাদের সম্পর্ক, এটাই। অতএব শুভেন্দু শুধু নিউজ হওয়ার জন্য এসব বলছে, ওর কথা কেউ শোনে না। মমতা ব্যানার্জি বিধানসভা থেকে বলছেন যে একটি রাজনৈতিক দল উস্কানিমূলক মন্তব্য করছে এবং বিভিন্ন ধরনের ফেক ভিডিও ছড়াচ্ছে, সেখানে বিজেপির দিকে আঙুল তোলা এবং বারবার শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির এই কথাটার বিরুদ্ধে আরো বিভিন্ন কথা বলেছেন। কিন্তু কোনোভাবে কি মনে হচ্ছে আজকে যে এই সম্পর্কের অবনতি ভারতবর্ষ এবং বাংলাদেশের, সেখান থেকে কোনোভাবে শুভেন্দু অধিকারী তার জন্য একটা বড় দায়ী? তার কারণ আমি যেটা বলার, যে বিজেপি নেতৃত্ব, যারা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, তারা তো এখনো পর্যন্ত চুপ। সেখানে রাজ্য বিজেপি নেতৃত্বের মুখে এত কথা, সেখানে এত রকম কটু উক্তি, সেগুলো কি কোনোভাবে আজকে অবনতি করার জন্য অনেকটা বড় কাজ করেছে? সাংঘাতিক। আমি আতঙ্কিত ছিলাম যে বাংলায় কোথাও আগুন না লেগে যায়, আমার বাংলায়, পশ্চিম বাংলায়। কারণ আপনাকে বলছি, কদিন আগে গুমা স্টেশন আমি যখন ট্রেন ধরতে গেছিলাম ওই দেগঙ্গা থেকে, তখন রাস্তায় একটি, ওই স্টেশনের বাইরে একটি হিন্দুত্ববাদী সংগঠন মাইক লাগিয়ে, যুবক ছেলে, তরতাজা 25-26 বছরের যুবক, ধারা বিবরণী দিচ্ছে ঢাকায় গণহত্যা চলছে, হিন্দুদের কচুকাটা হচ্ছে, মহিলাদের বিবস্ত্র করে রাস্তার মধ্যে ধর্ষণ করা হচ্ছে। আপনারা হিন্দুরা কি এর জবাব দেবেন না? যদি আপনারা না দেন তাহলে আপনি হিন্দু না। আমার তো গা শিউরে উঠলো। যদি এখানে ঘুমাতে হচ্ছে, না জানি আরও কত জায়গায় করছে। আর এই কথাগুলো শোনার পর তো যে কোনো মানুষের রক্ত গরম হয়ে যাবে। মানে আমি সত্যি কথা বলতে কি, আমি প্রণাম জানাচ্ছি আমার হিন্দু ভাই বোনেদের, বাংলার আমার
সংখ্যাগুরু ভাই বোনেদের যে এত প্ররোচনা, এত উস্কানি, না জানি ওদের বাড়িতে গিয়ে কানের গোড়া ফিসফিস কত কথা বলেছে, তারপরে কিন্তু কোনো একটি গ্রামে পথে কোথাও একটি মুসলমান হিন্দুর মধ্যে কোনো বিবাদ সংঘাত হয়নি। প্রণাম জানাই, স্যালুট জানাই, আমার বাংলা নিয়ে আজ আমি গর্বিত। কিন্তু এরা কোনো ত্রুটি রাখেনি, এই আর বাংলা আর শুভেন্দু এরা কোনো ত্রুটি রাখেনি। এবং যেটা বলছেন সেন্ট্রালের নীরবতা, এই বিষয়ে তারা বলেনি, এরাই লম্পজম্প করেছে। এই নীরবতা একদিকে খুব ক্ষতিকারক, আর একদিকে আমরা সদার্থক দেখতে পারি যে শুভেন্দু এবং আর বাংলা এই বাংলার বা ভারতবর্ষের বুকে দাঙ্গা লাগানোর জন্য এই পরিমাণ উঠে দাঁড়ালো, তাহলে দল হিসেবে বিজেপির কি কোনো দায়িত্ব ছিল না, বা কেন্দ্রীয় সরকারের কি কোনো দায়িত্ব ছিল না যে একটা ভুল মেসেজ অন্য দেশের সঙ্গে যাচ্ছে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে, এখান থেকে আর বাংলা বলছে কস বাংলা আমরা দখল করে নিচ্ছি, বাংলাদেশটা থাকবে না, তারা ওখান থেকে পাল্টা গরম গরম প্রতিক্রিয়া জানাচ্ছে। এতে ভারতের সঙ্গে সম্পর্ক দুর্বল হচ্ছে এবং চীন, জাপান, রাশিয়া, পাকিস্তান সব এসে ওখানে ঘাঁটি গাড়ছে। এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এটা দেখা, সামলানো, চেক করা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল। সেই নীরবতা যেমন ক্ষতিকারক হয়েছে, আবার তারা এদের এই লাফানিতে, এদের এই মিথ্যার পিছনে আরা যে সমর্থন জানায়নি, সেইটাও আবার আমাদের কাছে একটা ভালো কথা, যে সত্যিই যদি কিছু হতো তাহলে তো ভারত সরকার বলতো। তাহলে সেইটা আমাদের কাছে একটা আশ্বাসবাণী ছিল যে ভারত সরকার তো কিছু বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে ইউনাইটেডে যান, পিস কিপিং ফোর্স পাঠান, মানে এক্সাজারেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ও এক কথা এইটা বলতে চাইলেন আপনারা চুপ করে বসে আছেন কেন, এটা করুন ওটা করুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভোটের রাজনীতিটাই দেখিয়েছে, আমি হিন্দুদের খুশি করতে চাই, আমি চিন্তিত। কিন্তু সে কিন্তু বলেনি তার ছোট ভাই শুভেন্দুকে তুই চুপ কর, তুই মিথ্যা কথা বলবি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বাংলাদেশ কানেকশান নেই? ওখানকার কবি, সাহিত্যিক, লেখক, ওখানকার সরকারি অফিসার, তাদের সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো যোগসূত্র নেই? যে একটা রাজ্য 15 বছর ধরে চালাচ্ছে, সে কেন বললো না ধমক দিয়ে শুভেন্দু তুমি চুপ করো, সব কিছুর একটা সীমা আছে, দেশ এবং এই বাংলার বাঙালির জাতির ধ্বংস চেয়ে রাজনীতি করো না। কারণ ও তো মাঝে মাঝে ওই মমতা বন্দ্যোপাধ্যায় অফিসে গিয়ে পাছুয়ে প্রণাম করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চা খাইয়েছে তাকে, যেমন বাবুলকে ঝালমুড়ি খাইয়েছিল। তাহলে সেই তারই দলের একটি প্রোডাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় বড় দিদি হিসেবে তাকে শাসাতে পারতো, কিন্তু সেখানেও তিনি ভোটের রাজনীতি সেরেছেন। ওপার বাংলা থেকে কেউ আসলে আমি তাদের খাওয়া আশ্রয়ের ব্যবস্থা করব। মোদিজি বসে আছেন কেন, ইউনাইটেড নেশনে যান, ওখানে পিস কিপিং ফোর্স চালান। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব গঠনমূলক দায়িত্ববান ভূমিকা তিনি কিন্তু পালন করেন। এখান থেকে সেই ক্ষেত্রে আমি বলবো যে যে শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করছেন, আজকেই বিগত সম্প্রতি তিনি একটা মন্তব্য করেছেন যে আমরা এখন ট্রেলার দেখাচ্ছি, এরপরে আমরা সিনেমা দেখাবো নতুন বছরে। আমি বারবার যে প্রশ্নটা বাংলাদেশ থেকে যে হুঙ্কার আসছে যে 7 সিস্টার্স দখল করে নেওয়ার, বা তার সঙ্গে আরও এরকম বিভিন্ন রকম হুঙ্কার আসছে যে আমরা 4 দিনের মধ্যে সমস্ত কিছু দখল করে নেবো, এমন কথাও বলেছে যে আমেরিকা আমাদের কাছে কিছুই নয়, এরকম সেনা কর্তাদের মুখ থেকে আমরা এই ধরনের হুঙ্কার শুনতে পাচ্ছি। সেখানে আবার প্রতি উত্তরে এরকম ধরনের কিছু কথা, সিনেমা দেখাবো, ট্রেলার দেখালাম, সেগুলো তো আরও বেশি উস্কানিমূলক। এটা থেকে আরও কি ভবিষ্যৎটা কি খুব অন্ধকারের দিকে এগোচ্ছে? এই মুহূর্তে আশাবাদী যে অবস্থার পরিবর্তন হবে, শান্তি ফিরে আসবে। কারণ ভারতবর্ষ এই কদিনে যে অর্থনৈতিক যে ক্ষতি, বিশেষ করে আমরা পশ্চিমবাংলার কলকাতায় দেখেছি, সেটা ভারত সরকারের আগেই বোঝা উচিত ছিল। 30% ট্যুরিজম বাংলাদেশের ট্যুরিজম আছে, মেডিকেলে একটা বিরাট অংশ বাংলাদেশি কাস্টমার আছে। বাকি বাংলাদেশিদের যদি সারা পৃথিবীর সমস্ত মার্কেটে দিয়ে দেওয়া যায়, কিন্তু কলকাতার নিউ মার্কেটে না আসলে তাদের আত্মার শান্তি হয় না। এখানে একটা আত্মীয়তার সম্পর্ক, বাঙালি বাংলা একটা ফিলিংস আছে, প্লাস সঙ্গে আসলাম, কেনাকাটা করলাম, ডাক্তার ডাকালাম, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে গেল। এটার যে কি ভ্যালু, যে একটা না চাইতেই এত বড় বাজার আমরা পেয়েছি বাংলাদেশের, সেখানে তাদের সঙ্গে কেউ বিবাদ করে আর ফর নাথিং, কোনো প্রয়োজন ছিল না। তাহলে এরা যে পয়জনটা ছড়িয়েছে, এবং ওপার বাংলাও যদি একটা মিলিটারি অফিসার এই ধরনের কথা বলে, খুব দায়িত্বজ্ঞানহীন কথা। যুবকরা, সাধারণ মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া হবে, ডায়লগ হয়, যদিও সেটা আকাঙ্ক্ষিত না, কারো বিরুদ্ধে কথা বলা উচিত না। আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষ বাদ দিলে এপার বাংলা ওপার বাংলা, জল, ফল, বাতাস, নদী সব এক, ভাষা, কবিতা, গান, স্বপ্ন সব কিছু এক। আমাদের মধ্যে কখনোই কোনো বিপরীতমুখী আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা উচিত না। কারণ পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু এখনও আমরা বাঙালি, ওরাও বাঙালি। অতএব দায়িত্বশীল অফিসাররা যারা পদে আছে,
তাদের লুজ স্টক করা উচিত না। এবং যারা অলরেডি বিভিন্ন রকম কথা বলেছে এখান থেকে আমরা বাংলাদেশ দখল করবো, কক্সবাজার করব, ওরা বলছে আমরা কলকাতা দখল করে নেবো, আমার মনে হয় যা হয়েছে এবারে এইগুলো একদম স্টপ করে দেওয়া উচিত এবং ভালোবাসার যে বার্তা, সম্প্রীতির বার্তা, সেইটাকে সামনে আনা উচিত। আপনার কথা প্রসঙ্গেই আসি যে আপনি বললেন যে ভারতের একটা অর্থনীতি একটা বিশাল অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী একদম পাল্টা অন্য কথা বলেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের কাছে যদি ভারত বন্ধ করে দেওয়া হয়, ভারতের বর্ডার বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশিরা না খেতে পেয়ে মারা যাবেন, নিউ মার্কেট বন্ধ করে দিলে বাংলাদেশরা বাজার না করতে পেরে মারা যাবেন, এরকম ধরনের কথাবার্তা তিনি বলছেন। মানে তিনি বলছেন যে বাংলাদেশিদের ক্ষতি বেশি হবে ভারতবর্ষ থেকে, কিন্তু ভারতবর্ষের ক্ষতিটা তো তিনি দেখছেন না। সেখান থেকে কোনোভাবে দেশীয় ক্ষতি, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ফলে যে দেশীয় ক্ষতি, সেটার দিকেও তো ভারত অনেকটা ঝুঁকে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের ক্ষতি বাংলাদেশের জায়গায়, আমি তো আমার ক্ষতি দেখব, পরের ক্ষতি করার জন্য নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, এরকম একটা কথাবার্তা। দেখুন, ও খুব বুদ্ধিমান লোক না, দায়িত্বশীল মানুষ না। বাংলাদেশের ক্ষতি হবে মানলাম, আমরা এখান থেকে বর্ডার সিল করে দিয়েছে, গরু আর যাচ্ছে না। তারা কি গরু পালন করতে পারে না? এই বাংলায় যদি গরু চাষ করা যায়, বাংলাদেশেও করা যায়। ওদের বহু নদী চর জেগে উঠেছে, ওরা এখন প্রচুর চাষবাস করছে, বেশি পয়সা দিয়েও তারা খাচ্ছে। তাহলে আমরা যে জিনিসগুলো দেব না, এটা তো এমন নয় পৃথিবীতে শুধু আমরাই তৈরি করি। বলছে তুলো দেব না, বাংলাদেশের 95% কটন ইম্পোর্ট করে এবং দ্যাট টু ইন্ডিয়া থেকে সব থেকে বেশি যায়। আমরা ধরুন ওদের তুলো দিলাম না, পাকিস্তানের আর মিশরের, ইজিপ্টের কটন ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি, ওরা যদি মিশর থেকে নেয়, ওরা যদি পাকিস্তান থেকে নেয়, হয়তো ট্রান্সপোর্টেশন কস্ট বেশি লাগবে, সময় বেশি লাগবে, অসুবিধা হবে। আমাদের কি লাভ হবে? আমরা যে তাদের মালটা বেচবো না, তারা তো থেমে যাবে না, তারা তো আমার পায়ে এসে পড়বে না। কারণ জিদ এমন একটা জিনিস, বাঙালির জিদ। এই ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশকে তাড়ানোর কেউ থাকে, তাহলে এই পাঞ্জাব আর এই বাংলায় ছিল। তো বাঙালি, ওপারের বাঙালি আর এপারের বাঙালি আপনি কম্পেয়ার করবেন যে ওদের দাম কম, আমাদের বাঙালিরা বেশি সুপিরিয়ার, এরকম না। দুটোই বাঙালি এবং এদের ইগো এবং জিদ এটা অনেক বড়। তাহলে আমরা যদি বাংলাদেশকে সিল করে দিই, ওখানে তো অন্য দেশগুলো ঢুকবে, ওখানে চায়না ঢুকবে, জাপান ঢুকবে, রাশিয়া ঢুকবে, পাকিস্তান ঢুকবে, তুর্কি ঢুকবে, সারা দুনিয়া, সৌদি ঢুকবে, সবারই বাজার দরকার। তাহলে শুভেন্দুর মতো লোকের কথায় তো দেশ চলবে না। আজকে সত্যি কথা বলতে কি, এই আর বাংলা আছে বলে আর কিছু ইউটিউব চ্যানেল দেয়, এখন একটা জোকারের মতো অবস্থা। মানে ওর কথা যে শোনার মতো নয়, এটাতেই বোঝা গেল। এত মিথ্যা প্রোপাগান্ডা করার পর বাংলা কিন্তু নড়েনি, বাংলা পুরো পিসফুল। কোনো একটা গ্রামে, কোনো ট্রামে বাসে একটা হিন্দু মুসলমান বিতর্ক আমি হতে দেখিনি। এবং আমি নিজে পুরো বাংলায় ঘুরি, আমাকে কেউ টেরা চোখে আজ পর্যন্ত তাকায়নি। এটা আমার বাংলা, আমি এর জন্যে গর্ব করি, বাংলার মানুষকে স্যালুট করি। অন্তত শুভেন্দুর মতো লোকরা আর আগুন লাগাতে পারবে না, এই বাংলা সুরক্ষিত, এইটা বড় পরম শান্তির বিষয়। বাংলার কথা যদি আমি একটু বাদ দিয়ে এগোই, সেখানে যদি আমি বলি যে কেন্দ্রীয় সরকার, সেই শুভেন্দু অধিকারী যিনি পেট্রোপল বর্ডারে দাঁড়িয়ে বললেন যে আলু, পেঁয়াজ সমস্ত রকম রফতানি বন্ধ করে দেওয়া হবে, তার মধ্যে দেখা গেল কেন্দ্রীয় সরকার কিন্তু আলু রফতানি করলেন বাংলাদেশে। তাহলে কি কোনোভাবে কেন্দ্রীয় সরকারও আজকে নিজের রাজ্য বিজেপি নেতৃত্বের কথা শুনছেন না? মানে শুভেন্দু অধিকারীকে আজকে নরেন্দ্র মোদীর কাছে পাত্তা পাচ্ছে না, যদি খুব সহজ ভাষায়। দেখুন, এখন পাত্তা পাচ্ছে না বলে কথা না, শুভেন্দু সেন্ট্রালের কাছে কোনোদিনও পাত্তা পায়নি। যেহেতু ও সারদাকাণ্ডে আটকে গেছিলো, প্রাণ বাঁচাতে বিজেপিতে গিয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছে এ কোনো মূল্যবান বস্তু নয়, এর কোনো গুরুত্ব আগেও ছিল না, এখনও নেই। এবং এই রিসেন্ট যে বাদরামুটা করলো, এরপর দেখবেন ওকে ওই যে জায়গা রেখেছে ওখান থেকে সরিয়ে দেবে, অন্য কাউকে দায়িত্ব দেবে। কারণ বিজেপি না পলিটিক্যালি গেইন করেছে, না ভারতবর্ষ কোনো পলিটিক্যাল, ইকোনমিক্যাল, জিওগ্রাফিক্যাল কোনো অ্যাডভান্টেজ ভারত পেয়েছে, বরঞ্চ ভারতের ক্ষতি হয়েছে। একটা কথা আছে, friendship is like China bowl, once broken could be mended but a crack is always there. একটা কাচের বাসন যদি ভেঙে যায়, সেটা আপনি ফেভিকল দিয়ে দিয়ে জোড়া দেন, ওর ভেতরে রাগ রয়ে যাবে। শুভেন্দু এবং আর বাংলা ময়ঙ্ক যে ক্ষতিটা করে দিয়ে গেল, হয়তো আমাদের বাংলাদেশের সঙ্গে পুরনো রিলেশন আবার ফিরে আসুক, কিন্তু স্মৃতিতেই দাগটা রয়ে যাবে যে এত বিষাক্ত কথাবার্তা, লেনদেন হয়েছে, একে অপরের প্রতি হেট্রেড,
এইটা আকাঙ্ক্ষিত ছিল না এবং নিষ্প্রয়োজন ছিল, যেইটা এই শুভেন্দু এবং আর বাংলার জন্য হয়েছে। অনেকেই এখানে সমালোচনা করেছেন যে এই যে শুভেন্দু অধিকারীর সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে তার জন্য একটা বিশাল বড় গেম খেলছেন, অনেকেই একদম কোট আনকোট কথাটা বলেছেন, কিন্তু তারপরেও তিনি এটা বলে অনেকেই বলছেন যে তিনি ভীষণভাবে চাপে আছেন, কারণ সামনের ভোটেও হয়তো সেই আশানুরূপ ফলটা বিজেপি করতে পারবে না। সেই চাপ থেকেই আজকে হয়তো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব থেকে সেই চাপটা শুভেন্দু অধিকারী পাচ্ছে, যার জন্য আজকে শুভেন্দু অধিকারী এমন ধরনের কথা বলে ফেলছেন। সেটা কি আপনি সমর্থন করেন? দেখুন, বিজেপি কমিউনাল পলিটিক্স করে, ভায়োলেন্ট পলিটিক্স করে এবং তাদের হাতে কোনো কার্ড নেই। বেঙ্গলে এখন পর্যন্ত যারা এসছে এর আগের কেউ এত ভায়োলেন্ট ছিল না। তো ওদের ক্যাটাগরিতে শুভেন্দু ফিট হয়েছে যদি এই কিছু হিংসা ছড়াতে পারে, যদি দাঙ্গা লাগাতে পারে, কারণ একমাত্র দাঙ্গাই আছে যে পোলারাইজেশন হবে। হ্যাঁ, তো সেইটা লাগানোর জন্য ওকে ইউজ করতে চেয়েছে। কিন্তু আজকের ডেটে বিজেপি বেঙ্গলের জন্য এক্সপায়ারি ডেটের প্রোডাক্ট, আর কোনো গুরুত্ব নেই। এবারে হুড়ুড় করে ধস নামবে, ওই দেখবেন যেটা ওই 73 না 77 হয়ে গেছিলো সেইটা আবার ওই 7-8-এ নেমে আসবে। যে 18টা এমপি হয়েছিল আবার ওই 2-3টে এসে নেমে যাবে। বিজেপি একদম অপ্রাসঙ্গিক। বাংলার মানুষ বুঝেছে যে এরা আমাদের যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিল, আরও যা কিছু বাংলাকে সাজিয়ে দেবে, সোনার বাংলা করবে, কি কি করবে, কিন্তু এরা হিংসা ছাড়া কিছু দেয়নি। এবং দিল্লিতে তো গভর্নমেন্ট আছে, আমরা তো 77টা বিজেপি এমএলএ দিয়েছিল বিজেপিকে, 18টা এমপি দিয়েছিল। তো এর থেকে অনেক এমএলএ এমপি কম দিয়ে বিহারকে যত প্যাকেজ, যত বেনিফিট দিয়েছে, তাহলে বাংলার মানুষ বিজেপিকে এত উজাড় করে দিয়েছে। আমি যারা ভোট দিয়েছে আমি তাদের সমর্থন করছি না, কিন্তু বাংলা থেকে এতগুলো পেয়েছে, তাদের কি দিয়েছে? কটা সেন্ট্রাল মিনিস্ট্রি তারা পেয়েছে, বা এখানে ডেভেলপমেন্টের কতগুলো প্রজেক্ট যদি বিজেপি নেতারা বড় মন্ত্রিত্ব পেত, বাংলার জন্য অনেক ন্যাশনাল হাইওয়ে বা অনেক ব্রিজ, টানেল, হাবি জাবি করে যদি একটা দেখাতে পারতো যে দেখো আমাদের এতগুলো ভোট দিয়েছিল, আমরা দিল্লি থেকে নিয়ে আসলাম ছিনিয়ে, কিছুই তো আনতে পারিনি। তাহলে বাংলার মানুষকে শুধু ইউজ করেছে এরা মিথ্যা কথা বলে। তাহলে আলটিমেটলি বাংলার মানুষ এত বোকা না, এরা শান্তিতে থাকতে চায়। গরিব মানুষ ডালে ভাতে আছে কিন্তু সুখে আছে। এখানে দাঙ্গাটা বাংলার মানুষ চাইবে না, আর এত হিংসা বাংলার মানুষের মনে নেই। ওই মুসলমানকে মারতে হবে, কাটতে হবে, রেপ করতে হবে, এই মানসিকতা নয়। এই যেমন এই অভয়কাণ্ড হয়ে গেল, দেখলেন তো, পুরো বাংলা একটা মেয়ে শ্লীলতাহানি বা হত্যার উপরে, সেখানে কিন্তু কোনো জাতপাতের ব্যাপার ছিল না। পুরো বেঙ্গল মুখ্যমন্ত্রীর এগেনস্টে চলে গেল, মানে লিটারালি মুখ্যমন্ত্রী কাঁপছিল তত্তর করে, কী হয়ে যাবে, কী হয়ে যাবে। এটা বাংলা, এখানে কিছুক্ষণ আপনি অশান্তি করতে পারেন, কিন্তু একটু বেশি সময় অশান্তি হলে বাংলার মানুষ বিরক্ত হবে, সেটাকে আর পছন্দ করবে না। তো এখন শুভেন্দুকে বাংলার মানুষ পছন্দ করছে না, এটা শুভেন্দুর বুঝে নেওয়া উচিত। বিজেপিকেও পছন্দ করছে না, এবং এর রেজাল্ট 2026-এ ভয়ঙ্কর আসবে। এরা মুছে যাবে, এদের কোনো গুরুত্ব থাকবে না। হয়তো দেখবেন এই স্টেটে ওরা 3 নম্বর 4 নম্বর দল হয়ে যাবে, এখন যে 2 নম্বরে আছে সেই জায়গা থেকে নেমে যাবে। ধন্যবাদ।